ফসল ফলেছে, এই সোনার ফসল মানে ধান। এই ধান হতে কদিন লেগেছে আর কি করেই বা এই ধান হয়েছে, আসুন এবার সেটাই আমরা দেখে নিই। তাই বলে কত ধানে কত চাল। হ্যাঁ, সেই ধান নিয়ে জানতেই আমরা হাজির হয়েছি চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে। আমরা এখন ভেতরে যাব এবং দেখে নেব ধান নিয়ে কি কাজ হচ্ছে। আমাদের সঙ্গে পেয়েছি যুগ্ম কৃষি অধিকর্তা ধান্য উন্নয়ন মাননীয়া ডক্টর ইন্দ্রাণী দানাকে। আমরা ম্যাডামের কাছ থেকে জেনে নেব এই যে চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র সেটার সম্বন্ধে কিছু কথা। নমস্কার। আমাদের এশিয়ার মধ্যে একটি নামকরা ধান্য গবেষণা কেন্দ্র। ধান্য গবেষণা কেন্দ্রের সঙ্গে যে সংলগ্ন কৃষি ফার্ম রয়েছে সেটার প্রতিষ্ঠা হয়েছিল 1904 সালে এবং এই ধান্য গবেষণা কেন্দ্রটির প্রতিষ্ঠা শুরু হয়েছিল 1932 সালে। তখন যেহেতু অবিভক্ত বাংলা ছিল, সেটা ঢাকাতে ছিল। পরবর্তীকালে স্বাধীনতার পরে এটা চুঁচুড়ায় সমস্ত এর স্থানান্তরিত হয়। 1932 থেকে সবুজ বিপ্লবের আগে অবধি চাষির মাঠে যেগুলো চাষ হতো সেই সমস্ত জাত থেকে আমাদের পিওর লাইন সিলেকশন করে 60টি ভ্যারাইটি কিন্তু আমাদের বার করা হয়েছিল। সেটা তখন যে ভ্যারাইটি রিলিজের মানে জাত উদ্ভাবনের প্রসেস ছিল সেই উপায়ে বার করা হয়েছিল। এখন যেমনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশান বা ছাড়পত্র লাগে তখন গেজেটের মাধ্যমে বার হতো। এরকম 60টি জাত যেগুলো আপনারা নাম এখনও কিছু কিছু শুনে থাকেন, যেমনি লাঠি শাল, রঘু শাল, এই সমস্ত জাতগুলো কিন্তু চুঁচুড়া থেকে তখন বার করা হয়েছিল। হাইব্রিড রাইস 103, 102 এগুলো কিন্তু যথেষ্ট ভালো ধান এবং আমরা এখনও অবধি প্রতি বছরই প্রায় আমাদের কিছু মানে নতুন ধানের জাত উদ্ভাবন আমরা করেই থাকি, যেটা চাষিদের যা চাহিদা সেই অনুযায়ী আমরা আমাদের গবেষণা এখানে করে থাকি। এবং প্রতিনিয়ত আমরা ধানের ফলন এবং শুধু ফলন নয়, রোগ পোকা সহনশীল জাত তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকম এখানে গবেষণা চলছে। আমাদের যে নোনা সহনশীল জাত গোসা বা 5 এবং 6 এটাও কিন্তু আমাদের নোনা সহনশীল জাত হিসাবে এখান থেকে বেরিয়েছে এবং এখানে যখন আপনার সাউথ 24 পরগনার যে সমস্ত অঞ্চলে কোস্টাল স্যালাইন বেল্ট আছে সেই সব জায়গায় কিন্তু এই ধানগুলো খুবই ভালো ফলন দিচ্ছে এবং এইগুলো আমরা এখান থেকেই গবেষণা করে বার করা হয়েছে। বর্তমানে 15 জন বিজ্ঞানী এখানে বিভিন্ন শাখায় রয়েছেন। এখানে কীটতত্ত্ব, রোগতত্ত্ব এবং ধানের সারির তত্ত্ব এবং প্রজননবিদ এবং ধানের অ্যাগ্রোনমি এবং সয়েল সায়েন্স মৃত্তিকা বিজ্ঞান এই সমস্ত শাখা রয়েছে যেগুলোতে বিভিন্ন বিজ্ঞানীরা এখানে রয়েছেন। বর্তমানে তারা এই ধানের সম্বন্ধে এখানে বিভিন্ন রকম গবেষণা করছেন। আমাদের খারিফ এবং বোরো খন্দ উভয় খন্দেই ধানের জন্য চাষের জন্য প্রতিনিয়ত তারা ধানের ফলন কি করে বাড়ানো যায়, রোগ পোকা সহনশীলতা বাড়ানো যায় এবং বিভিন্ন রকম ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস মানে কম জল সার যতটা পারা যায় মানে খরচ চাষিদের যাতে কমানো যায় এই নিয়ে আমরা সবসময়ই গবেষণা করছি। আপনি কি করেন এখানে, আপনি মূলত কি করেন সেটা যদি একটু জানান। আমি বড় ট্রাক্টর চালিয়ে জমি চাষ করি। এই ট্রাক্টরে জমি চাষ করতে কদিন লাগে আপনার? এই ট্রাক্টরে দুটো চাষ দিলে জমিটা পুরো রেডি হয়ে যায়। কতক্ষণ সময় লাগে? এটা একটা জমি চষতে মোটামুটি আধ ঘন্টা টাইম লাগে। এটা যদি লাঙলে হতো তাহলে কদিন লাগতো? লাঙল বলতে গরু দিয়ে লাঙল করাতে গেলে এটা দুদিন লেগে যেত, 2 থেকে 3 দিন লেগে যেত। তাহলে ট্রাক্টর আমাদের কতটা কাজের হয়েছে সেটা আমরা জানতে পারলাম। এবার দাদা চাষ কীভাবে করতেন সেটাকেও আমরা দেখে নেব। এটা কি করছেন আপনি? আমি
আমি জমি রেডি করেছি রোয়ার জন্য। রোয়ার জন্য প্রস্তুত করছেন জমি, তাই তো? আচ্ছা, এটাও তো ট্রাক্টর, ছোটো ট্রাক্টর বললেন, আর একটা ট্রাক্টরেও আমরা জানি যে বড় ট্রাক্টর। ছোটো ট্রাক্টর আর বড় ট্রাক্টরের মধ্যে পার্থক্য কী? এবারে ছোটো ছোটো ট্রাক্টরে মাটিটা বেশি আনতে পারে, এর জন্যে ছোটো ট্রাক্টরে চষা হচ্ছে। বড় ট্রাক্টরে তো মাটি আনতে পারবে না, যার জন্য এটা করা। দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? রকমের পার্থক্য, মানে ছোটো ট্রাক্টরে মাটিটা বেশি আনতে পারে, বড় ট্রাক্টরে মাটিটা আনতে পারে না, যার জন্য পার্থক্যটা বেশি। আমরা এবার দেখব দাদা কীভাবে ছোটো ট্রাক্টর চালাচ্ছেন। ধান্য গবেষণা কেন্দ্রে সেখানে কোন সেকশনে কাজ হচ্ছে যদি একটু বলেন। হাইব্রিড কি হচ্ছে এখানে? এখানে লেআউট করা হচ্ছে, কালকে আপডেটিং হবে আর তারপরের দিন প্ল্যান্টিং হবে। এখানে দেখতে পাচ্ছি পুঁতি রয়েছে এবং একটা সরু সুতো গেছে সেইটা, এবং কিছু কিছু জায়গায় আপনারা যে বাঁশের বা কঞ্চির জিনিসকে পুঁতছেন, এটা কি কাজ হচ্ছে? এটা হচ্ছে যে একটা পুঁতিগুলো হচ্ছে মাপ আছে 15 সেন্টিমিটার করে, ওগুলো 14টা বা 15টা যেমন গাছ দেওয়া হবে সেগুলোতে প্ল্যান্টিং হবে, আর যেটা গ্যাপ দেওয়া হচ্ছে সেটা গ্যাপ থাকবে আর কি। দুটো যে কঞ্চি যে পোতা হয়েছে এগুলো কিসের জন্য? ওটা একটা মাপের জন্য, যে এতটা প্ল্যান্টিং হবে, হ্যাঁ এতটা প্ল্যান্টিং হবে, তারপরে গ্যাপ হবে, গ্যাপ 15 সেন্টিমিটার করে, হয়তো 60 গ্যাপ, তারপরে আবার প্ল্যান্টিং হবে, আবার গ্যাপ, 60 গ্যাপ, এরকম। কি আছে? বীজ ধান রয়েছে। এবার এটার থেকে কি হবে? এটা বীজ ফেলবো, হ্যাঁ। ফেললে গাছ উঠলে আমরা রোপণ করবো। আচ্ছা, এটা ফেলার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? না, নিয়ম নেই। এখন ফেলবো, 1 মাস বাদে তুলে নেবো। 1 মাস বাদে আমাদের লাগাবার মতো অবস্থায় চলে আসবে গাছগুলো। আচ্ছা, আর এই যে ধানটা আছে, এই ধানটা মোটামুটি কতটা জমির মধ্যে আটকানো যাবে, মানে হবে আর কতটা জমিতে ফসল? এটা আছে 10 কিলো, মোটামুটি 1.5 বিঘার মতন চলে আসবে। আমরা দিদিদেরকে পেয়েছি, পিছনে আমরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। দিদির কাছ থেকে জেনে নেবো যে কী হচ্ছে। দিদি, কী হচ্ছে? ওখানে বীজ তোলা হচ্ছে, এরপরে আমরা লাগাতে যাব ওদিকে। হ্যাঁ দিদি, কবে লাগানো? 16ই জুন। আর আজকে হচ্ছে 19শে জুলাই। যতটা দুমুঠো হয় তত একাটি হয়ে যায়, আমাদের হয়ে যায়। বীজতলা কাজ আমরা দেখেছি, বীজতলা হয়ে গেছে। আপনারা কি কাজ করছেন? ধান লাগানোর কাজ করছি। এই ধানটার কোনো বিশেষ নাম আছে? হ্যাঁ আছে, ও পাশেরটার নাম সবিতা, এ পাশেরটার নাম সুজলা। তা আমরা সেই দেখবো দিদিরা কীভাবে ধান রোয়ার কাজ করছেন। এবার আমরা আসুন দেখে নিই। আচ্ছা, আমি পারবো এটা করতে? হ্যাঁ, পারবে না কেন, মানুষই তো সব করছে। কি করে করতে হবে? কতটা? না, এটা না, এটা এরকম করে ধরো। এই যে ধরছি আমি, দেখো এই ধরেছি, এরকম করে ঝেঁকে দাও নিচের দিকে। আচ্ছা, আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর সঙ্গীত শেখর দেবকে। উনি ফসলের কিভাবে পরিচর্যা করা হয় সে ব্যাপারে আমাদেরকে কিছু তথ্য জানাবেন। নমস্কার,
আমাদের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়ার জমির অবস্থান এবং ভৌগোলিক যে প্রাকৃতিক বা আবহাওয়াগত যে অবস্থান সেগুলো একরকম। আবার আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে যদি যাই বা আমাদের উত্তরবঙ্গের পরিবেশের দিকে যদি তাকাই, সেই জায়গার কিন্তু আবহাওয়াগত এবং ভূমিগত কিন্তু অবস্থান কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাহলে এই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমরা কোন জাত উপযোগী হবে চাষের জন্য এবং তাদের জন্য কখন কতটা সার দিতে হবে তার নির্দিষ্ট ফলন পাওয়ার জন্য, এবং তাকে কখন নিরান দিতে হবে, তাকে আগাছামুক্ত কিভাবে রাখতে হবে, তার কোন আগাছানাশক বা কোন সার তার জন্য উপযোগী হবে, কখন কিভাবে তা প্রয়োগ করলে আমরা তার একদম সবথেকে বেশি মাত্রায় তার ফলন চাষিরা তার জমি থেকে নিতে পারবেন, এই ধরনের গবেষণাগুলো আমরা এখান থেকে করি। আজ 15 সেপ্টেম্বর 2022 সাল, আমরা আবার চলে এসেছি চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্রে। আমরা জানি যে এখানে 2200-র উপরে ধানের চাষ চলেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ধানের চারা রোপণ করা হয়েছে। দিদিরা দেখতে পাচ্ছি যে ধানের যে পরিচর্যা, সেই ধানের গাছের পরিচর্যা করছেন। দিদি, কি হচ্ছে এটা? এটা মানে জমিতে যখন ঘাস হয়ে যায়, ঘাস পরিষ্কার করছি যাতে ধানটা মানে বড় হয়। এটা কি প্রথমবার হচ্ছে? না, মাঝে মাঝেই হয়। কখন হয়? এবার ধরুন মানে লাগানোর পর ঘাস ঠাস হচ্ছে, তখন আমাদেরকে উইডিং করতে হয়। এটাকে উইডিং বলে যাকে। বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজায় এনেছি ডালা। রবীন্দ্রনাথের গানে এই কথা আমরা বারবার শুনেছি। কাশের গুচ্ছ যেমন ফুটেছে চারদিকে, ঠিক তেমনি নবীন ধানও দেখা যাচ্ছে, মাঠ ছেয়ে যাচ্ছে। নমস্কার, আমরা আমাদের সঙ্গে পেয়েছি উদ্ভিদ রোগ বিশেষজ্ঞ ডক্টর দিলীপ কুমার পাত্র মহাশয়কে। আসুন আমরা এবার জেনে নিই যে ধানের বিভিন্ন রোগ সম্বন্ধে ওনার কী বক্তব্য। হ্যাঁ, নমস্কার। আমাদের এখানে মূলত যে কাজগুলো হয় সেটা হচ্ছে গিয়ে ধানের যে বিভিন্ন প্রকার রোগের জীবাণু, যে ধানের রোগগুলো লাগে পশ্চিমবাংলায়, সেই রোগের জীবাণুগুলো আমরা চাষির মাঠ থেকে নিয়ে এসে আমরা আমাদের ল্যাবরেটরিতে কৃত্রিম খাদ্য মাধ্যমে ওগুলোকে গ্রোথ করাই। তারপর যখন আমাদের মূল ধানের সিজন আসে অর্থাৎ আমন সিজন বা বোরো সিজন, তখন আমরা ওইগুলোকে আমাদের জমিতে ধান গাছে ওগুলোকে কৃত্রিমভাবে ইনোকুলেশন করছি, রোগ তৈরি করছি। তো যে ধরনের কাজগুলো এখানে হয়, কিছু কিছু জমিতে আমরা আমার যেগুলো রোগপ্রবণ জাত সেগুলো লাগিয়ে আমরা ন্যাচারালি রোগ দেখছি কি পরিমাণ আসছে, কখন আসছে। তাছাড়াও এখানে আমাদের বেশ কিছু বিভিন্ন ভ্যারাইটি আছে যেগুলো সেন্ট্রাল লেভেলে বিভিন্ন ব্রিডাররা ডেভেলপ করেছেন। সেগুলোতে আমরা বিভিন্ন রোগের জীবাণু যেমন খোলা ধসা, শীত ব্লাইট, খোলা পচা, বাদামি দাগ বা ঝলসা, এগুলোকে ইনোকুলেশন করে দেখছি ওখানে সাসেপ্টিবিলিটি কতটা আসছে। একটা ল্যাবরেটরি আছে, যে ল্যাবরেটরিতে আমরা কিন্তু সারা বছর ধরে যে বিভিন্ন জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স সেগুলো আমরা দেখি এবং এইভাবে আমাদের কাজ হয় এখানে। আমাদের ল্যাবরেটরিতে যেমন আমরা কি করছি, একটা ইনোকুলেশন চেম্বার আছে, সেখানে ওই চাষির মাঠ থেকে বা ফিল্ড থেকে রোগের স্যাম্পেল নিয়ে এসে আমরা যে কৃত্রিম খাদ্য মাধ্যম, বিশেষ করে পটেটো ডেক্সট্রো জাগার মিডিয়া, পিডিএ মিডিয়া, ওখানে টেস্ট টিউবের মধ্যে ওটাকে আমরা ট্রান্সফার দিচ্ছি। তারপর ওই যে ছত্রাকটা ওখানে আমরা ট্রান্সফার দিলাম, সেটাকে আমরা ওকে গ্রো করাবো এই মেশিনটাতে। সেটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে বিওডি ইনকিউবেটার। এখানে মোটামুটি 28 ডিগ্রি টেম্পারেচারে ওইটা সারা বছর মেনটেন হয়, ওখানে গ্রোথ হবে। তো এখানে কি কি জীবাণু আছে আমি আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে শীত ব্লাইট বা খোলা ধসা ছত্রাক। এখানে আমরা ছত্রাকের মাইসিলিয়াম এবং ছত্রাকের গুটি দুটোই দেখতে পাচ্ছি। এটা আমাদের পিডিএ মিডিয়াতে এটা গ্রোথ হয়েছে। এটা হচ্ছে ধানের যে আমাদের ব্যাকটেরিয়াজনিত ঝলসা বা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট বা বিএলবি যে রোগটা আমরা বলছি, সেই রোগের সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এটা হচ্ছে গিয়ে আমাদের যে বাদামি দাগ রোগ বা ব্রাউন স্পট ডিজিজ, সেই ডিজিজের ছত্রাক।
এটাকেও আমরা পটেটো ডেক্সট্রোজ আগার মিডিয়াতে এটাকে আমরা গ্রো করিয়েছি। বাদামি দাগ বা ব্রাউন স্পট যে ছত্রাক, সেই ছত্রাকটা কৃত্রিম মাধ্যমে আমরা এটাকে গ্রোথ করিয়েছি। এটা হচ্ছে গিয়ে পটেটো ডেক্সট্রোজ ব্রথ মাস কালচারিং হয়েছে এখানে। উপরে যেটা দেখছি সেটা হচ্ছে ফাঙ্গাসটা। শীত ব্লাইট বা খোলা ধসা যে ছত্রাক, সেটাকে আমরা এখানে মাস কালচারিং করেছি খড়ের মধ্যে। এখানে ছত্রাকের মাইসিলিয়াম দেখা যাচ্ছে সাদা সাদা, আর এখানে আছে ছত্রাকের গুটি স্ক্লেরোসিয়া, যে গুটিগুলো মাটিতে পড়ে গিয়ে দীর্ঘদিন ধরে ওরা বেঁচে থাকবে মাটিতে, এবং যখন নতুন ফসল লাগানো হবে তখন ওইখান থেকে এসে আমার ধান গাছকে ইনফেকশন করবে। চিত্রট ফাঙ্গাস, খোলা পচা যে ছত্রাক, যেটা ধানে ফুল আসার পরেই প্রথম লক্ষণটা বোঝা যায়, সেই ছত্রাকের জীবাণু। এটা আমরা ধানের মধ্যে এটাকে গ্রো করাচ্ছি মাস কালচারে। এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেমিনার এয়ার ফ্লো মেশিন। এখানে আমরা প্রথমে এখানে একটা ইউভি লাইট আছে, এই ইউভি লাইটটাকে আমরা জ্বালিয়ে দিই এটা বন্ধ করে, তারপর 40 মিনিট রেখে ওটাকে স্টেরিলাইজ করা হয়। তারপর আমরা যখন মাঠ থেকে যে স্যাম্পলটা নিয়ে আসছি, সেই স্যাম্পলটা নিয়ে এসে এখানে আমরা যে পিডিএ মিডিয়া স্ল্যান্ট সেখানে ট্রান্সফার দিচ্ছি, তারপর ওটা আমরা বিওডি মেশিনে রাখছি ওখানে। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে যে কালচারগুলো ট্রান্সফার দেওয়া হয় মেনটেন করার জন্য, সেটাও এখানে করা হয়। এখানে লেমিনার এয়ার ফ্লো আছে, সেই ফ্লো বেরোবে। আমার স্পিড ল্যাম্প আছে, স্পিড ল্যাম্পে আমরা ইনুক্লেশন নিডিল দিয়ে ট্রান্সফারটা দেবো ওখানে। আর এটা হচ্ছে একটা মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপে আমরা বিভিন্ন পাওয়ারের মাধ্যমে বিভিন্ন যে জীবাণুগুলো, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেই জীবাণুগুলোকে আমরা দেখতে পাবো এখানে। ছত্রাক, ব্যাকটেরিয়া সব এখানে দেখা যায়। এটা মাইক্রোস্কোপ। স্পিরিট ল্যাম্প, আমরা যখন ইনুক্লেশন যেটা করি কাজটা, সেটা হচ্ছে স্পিরিট ল্যাম্পের উপরে করি। টেস্ট টিউব খোলা, মুখ খোলা বন্ধ করা সব এর মধ্যে হয়, এর উপরেই কাজটা হয় এখানে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া ট্রান্সফার দেওয়ার জন্য এই নিডলটা ব্যবহার করা হয়। গিয়ে ছত্রাক যে জীবাণুগুলো আছে সেগুলোকে আমরা পিডিএ মিডিয়াতে ট্রান্সফার দেওয়ার জন্য, টেস্ট টিউব ট্রান্সফার দেওয়ার জন্য এই নিডলটা ব্যবহার করি। ক্ষেতের পাশে চলে এসেছি, কি করছেন ওনারা একটু শুনে নেব। খোলা ধসা রোগের জন্য ছত্রাকের নাশক করার জন্য আমরা স্প্রে করা হচ্ছে। এটা ছত্রাকনাশক স্প্রে করছেন, তাই তো? ধান খেতে কী ধরনের রোগ হয়, বিশেষ করে ধান গাছে এবং ধান আসবার সময়, সেটা এবার আমরা জেনে নেব। আচ্ছা, এখানে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের প্রায় 500 থেকে 600 ভ্যারাইটি আছে। তো আমরা আপাতত বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের জীবাণু এখানে ইনুকুলেশন করি। এখন এই মুহূর্তে যে জীবাণুটা ইনুকুলেশন করা হয়েছে সেটা হচ্ছে শীত ব্লাইট, খোলা ধসা রোগের ছত্রাক। এখানে আমাদের দেখা যাচ্ছে গাছের গোড়ায় আমরা ওটা ইনুকুলেশন করেছি। এখানে সিমটম দেখা যাচ্ছে, ছোপ ছোপ দাগ এসছে। জাস্ট এটা ইনিশিয়াল সিমটম, এই সিমটমটা শুরু হয়েছে। এরপর আস্তে আস্তে যখন গাছ বড় হবে, টিলারিং বাড়বে, তখন আস্তে আস্তে ওইটা নিচের যে খোলা সেখান থেকে উপরে উঠে আসবে। উপরে খোলা এমনকি দেখা যায় শীষটাকে ঢেকে রাখছে যে খোলা, সেটাকেও আক্রমণ করে। এবং অনেক সময় যদি আক্রমণ বেশি হয় তাহলে কিন্তু পুরো ঝাড়টা শুকিয়ে যেতে পারে। আর যে ভ্যারাইটিগুলো ভালো ভ্যারাইটি, মানে রেজিস্ট্যান্ট, সেখানে রোগটা হয়তো ইনিশিয়ালি থাকলো কম পরিমাণে, আর বাড়লো না, তো সেটাকে আমরা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বলবো। এভাবে আমাদের অনেক 600 ভ্যারাইটি আছে। এখান থেকে আমরা বেছে নেবো যে কোন কোন ভ্যারাইটিগুলো আমার এই খোলা ধসা রোগের ক্ষেত্রে ভালো। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শীত রট বা খোলা পচা রোগের যে জীবাণু, সেই জীবাণুটা এখানে ইনুকুলেশন করা হয়েছে। এই জীবাণুটার যে ইনুকুলেশন করলাম, এই রোগের সিমটম ধানের শীষটা বেরোনোর পরেই দেখা যাবে। যদি দেখা যায় যে এইটা রোগপ্রবণ জাত, তাহলে শীষটা আক্রান্ত হয়েই বেরোবে। আর যদি রোগ প্রতিরোধী জাত হয় বা রেজিস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে সুস্থ শীত বেরিয়ে আসবে, রোগ থাকবে না। আমাদের সঙ্গে পেয়েছি কীট তত্ত্ববিদ ডক্টর চিরশ্রী গঙ্গোপাধ্যায় মজুমদারকে। উনি ধানের যে বিভিন্ন ক্ষতিকারক পোকা আছেন সেগুলির সম্বন্ধে কিছু বলবেন। আমরা এখানে ধানের যে প্রধান ক্ষতিকারক পোকাগুলো, যেগুলো অর্থনৈতিক ক্ষতি করে, সেগুলো নিয়ে কাজ করি। যেমন মাজরা এর মধ্যে প্রধান, এবং পরের দিকে আসে বাদামি শোষক পোকা। মাজরার জন্য আমরা যেটা বলি যে বীজতলাটাকে আপনারা সবসময় ঠিক রাখবেন। বীজতলায়
রোয়ার 4 থেকে 5 থেকে 7 দিন আগে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। পরিবেশ বান্ধব কীটনাশক যেগুলো আছে সেগুলো, তার মধ্যে আছে কার্টাপ হাইড্রোক্লোরাইড, তার মধ্যে আছে ফ্লুবেন্ডায়ামাইড, এই ধরনের কীটনাশকগুলো আমরা ব্যবহার করব এবং পরে তাদের স্প্রেগুলোকেও আমরা ব্যবহার করতে পারি। আবহাওয়ার জন্যে কিছু নতুন পোকা আসছে, যেমন দোয়ে পোকা, মাকড়, সেগুলো এখন নতুন আকারে আসছে আমাদের কাছে, বেশি পরিমাণে দেখতে পাচ্ছি আমরা তাদের ইনফেস্টেশন। 3 ধরনের পরজীবী পোকা আমরা ধানের মাঠে দেখতে পাই, যেমন টেট্রাস্টিকাস, টেলেনোমাস, ট্রাইক্রোগ্রামা ধরনের। এগুলোকে খালি চোখে দেখা যায় না, কিন্তু এগুলো ফলনের ক্ষতি প্রায় 40% কমিয়ে দিতে পারে। তাই জন্যে অযথা আতঙ্কিত হয়ে প্রথমেই আমাদের কীটনাশকে যাওয়া একেবারেই উচিত নয়। এই পরজীবী বন্ধু পোকা এবং শত্রু পোকা যদি 2:1 রেশিওতে, যে যত শত্রু পোকা আছে আর তার বন্ধু পোকা যদি তার থেকে হাফও থাকে, তাতেও আমরা দেখেছি এই 40% কমে যায় ফলনে ক্ষতির। কি করে বুঝতে পারা যাবে যে ধানে পোকা লেগেছে? হ্যাঁ, এই মাজরা পোকার সংখ্যা দেখার জন্যে যেটা ব্যবহার করি, তার মধ্যে আছে লাইট ট্র্যাপ, তার মধ্যে আছে ফেরোমন ফাঁদ এবং আলোক ফাঁদ। এই যে মাজরা পোকা, সেগুলো আলোর দিকে আকৃষ্ট হয় এবং আলোর কাছে যখন যায় ওখানে একটা 200 ওয়াটের বাল্ব জ্বালানো থাকে, সেটাই গিয়ে অ্যাট্রাক্টেড হয় এবং সেইখান থেকে ওখানে গিয়ে জমা হয় পোকাগুলো, সেগুলোকে মারা হয়। এটা সুস্থ ধান গাছ একটা আমরা দেখতে পাচ্ছি। মাজরা পোকা যখন প্রথম দিকে লাগে তখন এরা কাণ্ড ফুটো করে ঢুকে ওপরের দিকে শ্বাসটা খেয়ে ফেলে, তাতে এই মাছ পাতাটা শুকিয়ে যায়, যেটা টানলেই উঠে আসে। কিন্তু পাশ কাঠিয়ে আসার সময় যদি ক্ষতিটা হয় তখন কিন্তু কোনো ধান থাকবে না। এটাকে আমরা বলি হোয়াইট ইয়ার্ড হেড, সাদা শীষ, সেটাতে কোনো ধান থাকবে না। আমরা আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর সুমন দেবনাথকে। তা আমরা জেনে নেব ওনার গবেষণার কাজ কি। আমি ডক্টর সুমন দেবনাথ। আমি এখানে উদ্ভিদ তত্ত্ব বিভাগের অধীনে এখানে রিসার্চ করি। আমাদের মেইনলি যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে নতুন ধরনের ধান তার উদ্ভাবন করতে হয়, মানে নতুন ভ্যারাইটি আমরা উদ্ভাবন করি। এক্ষেত্রে আমরা জানি যে ধান একটি স্বপরাগী উদ্ভিদ, কিন্তু কিভাবে তার ক্রসিং করা হয়, কি করা হয়, আমাদের ধানের ক্ষেত্রে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা কিছু হয় না, একই ফুলের মধ্যে পুরুষ অংশ এবং স্ত্রী অংশ থাকে। তাহলে আমাদের ক্রসিং করতে গেলে প্রথমে আমরা করি যেটা ইমাস্কুলেশন করি। ইমাস্কুলেশন করার অর্থ হলো পুরুষ ফুল এবং স্ত্রী ফুল যেহেতু এখানে আলাদা থাকে না, তাই একটা ফুলের পুরুষ অংশটা অর্থাৎ পুংকেশর যে পার্টটা থাকে সেটাকে আমরা ডিসেক্ট করে দিই, আলাদা করে দিই। তাহলে সেটা মহিলা পার্ট হয়ে গেল বা স্ত্রী ফুল হয়ে গেল। এইবার অন্য একটা প্রজাতির ধান, সেখান থেকে পরাগধানীর থেকে পুংকেশর চক্রের পরাগধানী থেকে আমরা পরাগ রেণু এনে এটাতে ডাস্টিং করি। এর ফলে কি হলো, আমাদের কিন্তু সংকরায়নের ফলে নতুন ধরনের একটা প্রজাতির উদ্ভাবন হলো। এই যে নতুন প্রজাতির ধান উদ্ভাবন হলো, সেইটার ফলন কেমন হবে, সেটা রোগ সহনশীল কিনা, সেটা পোকামাকড় সহনশীল কিনা, সেটা দেখার জন্য আমাদের এখানে ট্রায়াল করা হচ্ছে। 40 লোকেশনে কিন্তু এই ট্রায়ালগুলো করা হয়। এই ট্রায়ালগুলোতে যে সকল ভ্যারাইটি তাদের ফলন এবং রোগ পোকা সহনশীলতার অবস্থা, সেই সব ক্ষেত্রে যারা প্রথম দিকে থাকে সেই সব ভ্যারাইটিগুলোকে কিন্তু রিলিজ করা হয়, অর্থাৎ সেই সব ভ্যারাইটিগুলোকে কিন্তু চাষিদের কাছে পৌঁছে দেওয়া হয়। আমাদের ভারতে এরকম কতগুলি আছে? ভারতে যদি আপনি বলেন শঙ্কর ধানের ভ্যারাইটি, তাহলে 200 থেকে 250 ভ্যারাইটি কিন্তু ভারতবর্ষে শঙ্কর ধানের হিসাবে আমরা কিন্তু এটা চাষ করছি এখনো পর্যন্ত। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাইব্রিড ভ্যারাইটি ধরতে পারেন 30 থেকে 35টা। যে এখানে হাইব্রিডের জলদি জাতের যে সকল ভ্যারাইটির ট্রায়াল সেটা হচ্ছে এখানে দেখুন আপনারা ফুল চলে এসছে। ধানের ক্ষেত্রে একটা অদ্ভুত রকমের এদের ক্যারেক্টার আছে, যেটা হচ্ছে 7টা, 7:30, 8টা নাগাদ এদের ফুলটা ফোটে। এই টাইমে কিন্তু পরাগধানীগুলো ফুলের থেকে বাইরে বেরিয়ে আসে।
আবার কিন্তু 2-2:30 পর থেকে এরা কিন্তু আবার এই পরাগধানীটা ভেতরে ঢুকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন পরাগধানী কিন্তু বেরিয়ে এসছে। একটা বিশেষ বিষয় হাইব্রিড ধানের ক্ষেত্রে মহিলা পার্ট হিসাবে আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলে CMS লাইন, সাইটোপ্লাজমিক মেল স্টেরল লাইন। সেই ধানের ক্ষেত্রে পরাগধানীর রং কিন্তু সাদা হয়, কিন্তু আমরা যখন নর্মাল ভ্যারাইটির কথা বলবো, হাই ইল্ডিং ভ্যারাইটি, তার পরাগধানীর রং কিন্তু খড়ের মতো বা হলুদ রঙের হয়। আমরা আমাদের মধ্যে পেয়েছি চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর বিজন অধিকারী মহাশয়কে। আমরা জানি যে 2200-র উপরে ধান নিয়ে ওনার গবেষণা রয়েছে, এর সঙ্গে রয়েছে আর্সেনিক নিয়েও ওনার গবেষণা, এছাড়াও আরও ধানের উপরে ওনার বিভিন্ন কথা আমরা জানি। সেই বিখ্যাত মানুষকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি, এবার আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনে নেব। একটা সময় আমাদের এই পশ্চিমবঙ্গে প্রায় 5,500-এর মতো দেশি ধান ছিল। উচ্চ ফলনশীল ধানের সঙ্গে সঙ্গে সেই ধান ক্রমশ অবলুপ্ত হয়ে যায়। বেশিরভাগ দেশি ধান অবলুপ্তির পথে, যদিও এখনও সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 500-র মতো দেশি ধান চাষ হয় বিভিন্ন কৃষি জলবায়ু অঞ্চলে। প্রায় 2200-র মতো আমাদের জাত এখানে আমরা মেনটেন করি। সেই জাতগুলো আউশ টাইপের জাত আছে, যেগুলো কম দিনের মধ্যে হয়ে যায়। আমন ধান রয়েছে এবং কিছু বোরোতে করা সম্ভব এমন দেশি ধান রয়েছে। এইখানেতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাঁ এবং ডান দুই পার্শ্বে আমাদের দুটি জমিতে লাগানো রয়েছে প্রায় 2000-এর মতো ধানের জাত, বাকি 200 লাগানো আছে অন্য জায়গায়। দেশি জাতগুলোতে সার কম লাগে, সেখানে হচ্ছে জলের টান সহ্য করতে পারে, খরা সহ্য করতে পারে, বিভিন্ন রকম এবং নানা রকম ওষুধি গুণসম্পন্ন জাত আছে। যেমন হচ্ছে আয়রন রিচ লৌহ সমৃদ্ধ জয়াশিলের, চাপাখুশি, ভূতমুড়ি এইসব জাত আছে। কবিরাজ সালের নাম আপনারা সকলেই শুনেছেন। পাটনাই ধান একসময় বিদেশে রপ্তানি হতো। আমরা এখন চেষ্টা করছি এই পুরনো দিনের বেশ কিছু দেশি ধান যাদের অনেক ফলন আছে, কম সার দিয়ে কম জলে এবং জৈব উপায়ে চাষ করে উচ্চ ফলনশীল জাতের মতো ফলন পাওয়া যায়, সেই সব দেশি জাতগুলোর ওপর বেশি গুরুত্ব দিতে। এই জাতগুলোর মধ্যে আপনারা উল্লেখযোগ্যভাবে পাবেন পাটনাই জাত আছে, সরু নাকড়া বলে যে জাত আছে, কলমা আছে, দুধেশ্বর আছে, আর আমাদের রঘুশাল, ঝিঙে শাল ইত্যাদি, ভাষামানিক, এইরকম বিভিন্ন ধরনের জাত আছে যারা কিন্তু খুব সহজেই এখনও ভালোভাবে চাষ করা যায়, ফলন বেশি দেয়। আপনারা সকলেই জানেন যে আমাদের গোবিন্দভোগ সেই ধান হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে। এবার এই গোবিন্দভোগ ধানের বিশুদ্ধ বীজ তৈরির কাজ আমরা চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে তৈরি করছি এবং রাজ্যের সর্বত্র এই বিশুদ্ধ গোবিন্দভোগ জাতের বীজ আমরা সরবরাহ করি। ধান প্রায় পেকে এসেছে আর কয়েকদিনের মধ্যে থেকেই কাটা শুরু হবে। সোনার ফসল ফলেছে, ধান পেকে গেছে। কি করবেন আপনারা এখন? ধান কাটবো। কদিন লাগবে ধানটা কাটতে? 2 ঘন্টা। ও, মাত্র 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে? 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কতটা জমি আছে? 1 বিঘা। 1 বিঘে জমি আছে। তাহলে 1 বিঘে জমি ধান কাটতে মোটামুটি ওনাদের 2 ঘন্টা টাইম লাগবে, এটা আমরা জানতে পারলাম। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। কার্তিকের প্রায় শেষ দিক, আমরা চলে এসেছি চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে। ধান কাটা হয়ে গেছে, এরপরে সেই ধান বান্ডিল বাঁধা হবে, তারপরে সেটা চলে যাবে ঝাড়াইয়ের জন্য।
ধান কাটা আমরা দেখেছি, তার পরের কাজ করছেন দিদিরা। কি করছেন আপনারা? আটি ধান এঁটেছি। এখন ধান কাটা কবে হয়েছে? কালকে। এরপরে কি হবে? এরপরে কালকে ঝাড়া হবে। কালকে ঝাড়া হবে, তাই তো? ধান ঝাড়ছি। কতদিন লাগবে এটা করতে? এই 10-15 মিনিট লাগবে। কিসে করছে? মেশিনটা কিসে চলছে? কারেন্টে? পায়ে পায়ে। ঠিক আছে, চালু করুন আপনি। কি করবে দিদি এখন তোমরা? এখন এই ধানটা হাওয়া দেওয়া হবে, হাওয়া দেওয়ার পর এটা গোডাউনে যাবে, মাপ হবে, মাপ হয়ে প্যাকিং হবে। আচ্ছা, এবার কি করে হয় একটু আমরা দেখি, কি করে হয় এটা? এটা হাওয়া দেওয়া হচ্ছে, হয়ে এটা একটা বড় ওয়েট হবে, হয়ে হওয়ার পর 20 কিলো করে একটা করে প্যাকেট হবে।